নমস্কার, আমি নবনীতা বণিক। আপনারা দেখছেন ডিডি নিউজ ত্রিপুরার বাংলা সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নেব সংবাদ শিরোনাম। ভারতীয় মহাকাশ স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে যৌথ ঘোষণাপত্র গৃহীত। ব্রু সম্প্রদায়কে আত্মনির্ভর করাই রাজ্য সরকারের লক্ষ্য, বললেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন, পর্যালোচনা মুখ্যমন্ত্রীর। মহিলা বিশ্বকাপ হকিতে আজ রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এবারে বিস্তারিত সংবাদ। ভারতীয় মহাকাশ স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে আজ মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বেসরকারি মহাকাশ খাতের প্রসারে নীতির ধারাবাহিকতা, বিনিয়োগকারীদের আস্থা এবং আন্তর্জাতিক বাজারে ভারতের সম্ভাবনার উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ খাতে নেওয়া সিদ্ধান্তে স্থির থাকা এবং নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রতিভাকে আকর্ষণ করে ভারতকে মহাকাশ প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। মত বিনিময়ে স্টার্টআপগুলির পক্ষ থেকে রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট প্রযুক্তি, স্পেস লজিস্টিক, ডকিং ও রিফুয়েলিং এবং মহাকাশে ঔষধ তৈরির মতো উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরা হয়। কয়েকটি সংস্থা আন্তর্জাতিক বাজারে সাড়া পাওয়ার কথাও জানায়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিভা, ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতার কারণে বৈশ্বিক মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে। বেসরকারি অংশগ্রহণের ফলে দেশের মহাকাশ ইকোসিস্টেম দ্রুত প্রসারিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। सबसे बड़ी बात है कि आपने सरकार की बात पे भरोसा किया। मेरा एक मत रहा कि जो भी हम निर्णय करें हम उसमें कंसिस्टेंट रहे, हम बार बार उसमें बदलाव न करें, ताकि कोई भी रिस्क लेना चाहता है तो उसको भरोसा रहे कि भाई ठीक है, मेरी गलती के कारण कुछ गड़बड़ होगा तो ठीक है, लेकिन कोई मेरा हाथ नहीं छोड़ देगा। और ये विश्वास पैदा करने का हमारा प्रयास है। दुनिया अब भारत के स्टार्टअप को खोजती होगी, भाई कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है, और जैसा मेहता ने कहा कि भाई अब विदेश से लोग गए हुए वापिस आ रहे हैं, मैं समझता हूं कि हमें ऐसा एक औरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को एक जिंदगी बनानी है तो हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं, और वो ভারতের 2026 সালের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চলছে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠক। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং প্রতিমন্ত্রী রক্ষা খারসে ব্রিক্সের 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের স্বাগত জানান। বৈঠকের মূল লক্ষ্য ক্রীড়ার মাধ্যমে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতা আরও জোরদার করা। ভারতের সভাপতিত্বে স্পোর্টস ট্র্যাক এর ঐতিহ্যবাহী ও দেশীয় ক্রীড়া প্রযুক্তি এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরাও বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশাখাপত্তনম ও অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অভিন্ন অগ্রাধিকার ও সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করে ব্রিক্স ক্রীড়া যৌথ ঘোষণাপত্র গৃহীত হয় বৈঠকে। ব্রু সম্প্রদায়ের মানুষের স্থায়ী আর্থ সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরতা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্যাকেজের আওতায় আবাসন, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি জীবন জীবিকার উন্নয়নেও সরকার কাজ করছে।
গোমতী জেলার অমরপুরে আজ দক্ষ ব্রু সুবিধাভোগীদের হাতে টুল কিটস বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় মহকুমার আনন্দ প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে দক্ষ ব্রু সুবিধাভোগীদের মধ্যে টুল কিটস বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, দুই বিধায়ক রঞ্জিত দাস, জিতেন্দ্র মজুমদার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলা শাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার অনির্বাণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। দ্বিতীয় পর্যায়ে মোট 1877 জন সুবিধাভোগী টুল কিটস পাবেন। এর মধ্যে 255 জন ড্রাইভিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, 16টি ক্ষেত্রে 1971টি পরিবারের 2132 জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায় সহ পুরো কর্মসূচিতে ব্যয় হয়েছে প্রায় 6 কোটি টাকা। দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রু সুবিধাভোগীদের কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলেরা প্রায় চিৎকার করেন, কোথায় চাকরি কোথায় চাকরি। আর এই কর্মসংস্থানের কথা আমরা বলেছি এবং প্রপার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি। প্রায় 21,000 মতো ডাইরেক্ট চাকরি আমরা অলরেডি আমাদের সরকার আসার পর দিয়েছি। প্রায় 5 থেকে 5,500 আমাদের যে বিভিন্ন কন্ট্রাক্টুয়াল সেখানেও চাকরি দিয়েছে। একদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, আবার আরেকদিক দিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আমরা করেছি। আমাদের স্টেটে রাজ্যব্যাপী যে জব ফেয়ার যে মাঝে মাঝে হয়, সেখানে প্রায় 43 কোম্পানি যারা এই স্কিল ডেভেলপমেন্টে তার দক্ষতা অর্জন করেছেন তাদের সাথে যুক্ত হয়েছেন, তারা চাকরি পেয়েছে। 22 বছর মিজোরাম নিদিরাও খাই রহজাখা আগের সরকার তো নাই কে বই কিছু খাকাই 22 বছর রেখাই রহজাগে খাইবই নাই কাশিরাম পাড়ার আওয়াজে কাঞ্চনপুর ও সাব ডিভিশন আং নিজে থাকা কিন্তু চিনি সরকার ফাইমানি পরে जों बनो जागा रवैनाय सेटलमेंट खालामो निराव मा बुजिनाय सेवानि माध्यमे अमंखा मासिनाय जोंनि बीजेपी आईपीएफटी सरकार त्रिपुरा सरकार दंमानि केंद्र सरकार दंमानि मोदीजी सरकार दंमानि अमित भाई साह स्वराष्ट्र मंत्रीनि बनि माध्यमे अम सम्भव नङा। মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে আজ সম্বর্ধনা জানানো হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এবং মণ্ডলের ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ মণ্ডলের দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী কৃতীদের সম্বর্ধিত করে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। আগামী দিনেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 600 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয়। শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো একটা পজিশনে চলে এলাম, আর চ্যালেঞ্জ আমি নিলাম না, তাহলে লাভের লাভ কিছু হবে। চ্যালেঞ্জ নিতে হবে, যেটা সত্যি সত্যি তার থেকে আমাদের যাওয়া উচিত। আমি এখানে যারা ইয়াং জেনারেশনের যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ত্রিপুরাকে এটা নতুন ত্রিপুরা, আমরা যে গতিতে এখন চলছি আমরা এটা খুব সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা এখানে পৌঁছেছি। এই সন্ধিক্ষণে সবার দায়িত্ব যে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে যেটা আসলটাকে মানা। এখানে ত্রিপুরাতে জাতি, জনজাতি, মণিপুরী এবং সংখ্যালঘু সবাই মিলে আজকে এই ত্রিপুরা কিন্তু মানে তার যে ধারাবাহিকতা সেটাকে আমাদের অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে। গোমতী জেলার তেপানিয়া ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের 330 জন দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকদের আজ বিভিন্ন সহায়ক সামগ্রী ও ডিভাইস বিতরণ করা হয়।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় সুবিধাভোগীদের এই সহায়ক সামগ্রী তুলে দেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোকুলপুর, পূর্ব গোকুলপুর ও রাঙামাটি পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। রামপদ জমাতিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের স্বনির্ভর করতে দৈনন্দিন কাজকর্মের সহায়তার জন্য এই সহায়ক সরঞ্জাম প্রদানের উদ্যোগ নিয়েছেন। এই সুবিধা পেয়ে বেজায় খুশি ৮০ বছরের ইসলাম মিয়া ও সুবন মিয়া। তারা এজন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। ব্যথা আছে, নার্ভের সমস্যা, যেগুলি পেয়েছি এগুলি প্রত্যেকগুলি আমার নিত্য প্রয়োজনীয় কাজে লাগবে এবং উপকার হবে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে রাজ্য সরকার এবং ভারত সরকারকে অভিনন্দন জানাই। এখানে গোকুলপুর, রাঙ্গামাটি এবং পূর্ব গোকুলপুর তিনটা পঞ্চায়েতের তরফ থেকে ৩৫ লক্ষ টাকার দিব্যাঙ্গন যে আছে এলাকাতে তাদেরকে বিনামূল্যে তাদের যে কতগুলি, যেমন এখানে উনি চলতে পারেন না, ওনাকে রিক্সা, তেমনি কুমোরের বেল্ট, তেমনি ওই স্টিক যে লাঠি বা কয়েকটা আছে হুইল চেয়ার, এগুলি আমরা দিচ্ছি। এটা সেবাহী সংগঠন হিসেবে যশস্বী প্রধানমন্ত্রীর চিন্তাধারা যে আমরা সেবাহী সংগঠন যেহেতু করি এবং আগামী দিনেও এরকম ধরনের যারা পিছিয়ে পড়া আছে, যারা সমাজে চলতে পারে না, তাদেরকে, যারা এখনো দুবেলা খেতে পাচ্ছে না, তাদেরকে খাওয়ানোর জন্য আমাদের চিন্তাধারা চলছে। আমরা এটা নিয়ে যাব। ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভের অঙ্গ হিসেবে আজ উদয়পুর রাজারবাগে ব্রহ্মকুমারী কেন্দ্রে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রাজযোগিনী দাদি প্রকাশমণিজির ১৯তম তিরোধান দিবস উপলক্ষে এই শিবিরের সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সদস্য হরেকৃষ্ণ গোস্বামী, প্রজাপিতা ব্রহ্মকুমারী উদয়পুর শাখার বরিষ্ঠ সদস্য বিনোদ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সার্বজনীন ভ্রাতৃত্ব ও মানব সেবার বার্তা ছড়িয়ে দিতে রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানদান, যোগ ও ধ্যানের মাধ্যমে সমাজের শান্তি, সহমর্মিতা ও মানবতার পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। শিবিরটা এখান থেকে শুরু করে ওরা ভবিষ্যতেও করবে এবং করছেন। এর সাথে সাথে নেশামুক্ত ভারত করার জন্য ওরা ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় 2 লক্ষাধিক ওনারা প্রতিজ্ঞা করিয়েছেন নেশা করবেন না এরকম, এবং আমাদের সরকার তরফ থেকে ওনাদের যেখানে যেখানে এরকম সেবামূলক হবে আমরা অবশ্যই সহযোগিতা করব। রাতভর ভারী বর্ষণে পশ্চিম ত্রিপুরা জেলা সদর ও জিরানিয়া মহকুমার কিছু এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা সহ বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। বর্মরা পাহাড় এলাকায় গতকাল রাতভর ভারী বৃষ্টির ফলে আগরতলা শহর ও সংলগ্ন কয়েকটি নিম্ন এলাকা জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে শহর সংলগ্ন বলদাখাল, চন্দ্রপুর, শ্রীলঙ্কা বস্তি ও কাটাখাল জিরানিয়া মহকুমার কিছু এলাকায় রাতের ভারী বৃষ্টিতে জল জমে যায়। জলমগ্ন এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয়েছে নজরদারি ও উদ্ধার কাজ। প্রয়োজনে নৌকা নামিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া কয়েকটি শরণার্থী শিবিরও খোলা হয়েছে। জাতীয় সড়কে চন্দ্রপুর এলাকার কিছু অংশে জল জমায় সাময়িকভাবে যান চলাচলে সমস্যা দেখা দেয়, তবে পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক। এছাড়া এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানান তিনি। कल रात भर बहुत तेज बारिश हुई है और खासकर जो नदी के आसपास के एरिया हैं जैसे बल्दा खाल है, लंका बस्ती है, रलिया है और कटा खाल के पास इंद्रनगर है, इन जगहों पर पानी भर रहा है। और ये पानी जो कल बारिश बरामुरा में हुई है उसकी वजह से ये पानी रेज हो रहा है। आज मौसम अच्छा है और हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है, खासकर बल्दा खाल और इन म्यूनसिपैलिटीज़ के एरिया में और मंडई में भी। रिलीफ सेंटर्स भी ऐसे 5 से 6 खोले गए हैं जिसमें कुछ लोग आ रहे हैं धीरे धीरे, परंतु हम लोग प्रशासन फील्ड पे है, बोथ म्यूनसिपल कॉरपोरेशन, SDM, BDO ऑफिसेज और लाइन डिपार्टमेंट आम जनता के साथ मिलकर हम कंप्लीट।
উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলায় আজ বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বন্যা পরিস্থিতির খবর পেয়ে মুখ্য সচিব ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার কাজে বোট, টিএসআর এবং আপাদ মিত্র ও বিপর্যয় মোকাবিলা দল সক্রিয় রয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। দুর্গত মানুষের পাশে সব রকম সহায়তা নিয়ে রাজ্য সরকার রয়েছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেক্রেটারি মহোদয়কে আমি ফোন করেছি দেখার জন্য, এবং সমস্ত যে বিষয়গুলো আছে আমার নজরে আছে। বললাম যা যা প্রয়োজন আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি সেখানে তাদেরকে রেস্কিউ করার জন্য বোটও চলে গেছে। এখানে টিএসআর থেকে আরম্ভ করে অন্যান্য যারা আপাত মিত্র আছে তারাও গেছেন সেখানে। তো সব দিক দিয়ে আমাদের ডিজাস্টারের যা যা বলে লোক আছে তারা সবাই কিন্তু এর সাথে অলরেডি অ্যাক্টিভ আছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত 4 জন বিচারপতির বেঞ্চে রাজ্যের 181টি মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে এলএ মামলা সংক্রান্ত 60টি মামলার নিষ্পত্তি হয়েছে। আগরতলার জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে বাদী বিবাদীর পক্ষে অংশ নেয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী জয় কিষাণ সাহা এবং ওএনজিসির পক্ষে আইনজীবী সৌরভ কুমার লাল সওয়াল করেন। আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপসচিব রাজশ্রী চক্রবর্তী, পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার সৌপ্তিক ঘোষ প্রমুখ। উল্লেখ্য, গত 21শে আগস্ট থেকে আজ পর্যন্ত 3 দিন সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে দেশের বিভিন্ন রাজ্যের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছিল। দক্ষিণ ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল নতুন পালক। চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো মূল্যায়নে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে শান্তিরবাজার জেলা হাসপাতাল। জাতীয় মান নির্ধারণের ক্ষেত্রে রোগীদের চিকিৎসা পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো, সংক্রমণ নিয়ন্ত্রণ ও ওষুধের ব্যবস্থাপনা এবং রোগীর নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মতো একাধিক বিষয় খতিয়ে দেখার পরেই এই স্বীকৃতি মিলেছে বলে জানিয়েছেন শান্তিরবাজার জেলা হাসপাতালের নোডাল অফিসার ডাক্তার শান্তনু দাস। এদিকে এই সাফল্যে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীরা। একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরার সাধারণ মানুষের কাছেও এটি স্বস্তি ও আনন্দের খবর, কারণ জেলার প্রত্যন্ত এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল। জাতীয় স্তরের এই মূল্যায়ন আগামী দিনে জেলা হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করতে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন নোডাল অফিসার। এনকোয়াসের যে আমাদের এই সফলতা, এটা শুধু আমাদের না, পুরো দক্ষিণ ত্রিপুরারই একটা গর্বের বিষয়। গতকালকেই আমাদের অনলাইন পোর্টালে আমরা দেখতে পেরেছি যে আমরা জাতীয় মানদণ্ডে আমরা যে 14টা ডিপার্টমেন্ট যেটার জন্য আমরা এনকোয়াসে আবেদন করেছিলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব ভালোভাবে আমরা স্কোর করতে পেরেছি। সর্বোচ্চ স্কোর অ্যারাউন্ড 92%-এর মতো, আর এভারেজ স্কোর অ্যারাউন্ড 88%-এর মতো আমাদের হয়েছে। একই সাথে আমাদের দুটো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের 42তম এডিসি দিবস আজ প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, 1984 সালের 23শে আগস্ট ভারতের সংবিধানের 49তম সংশোধনীতে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী গঠন করেছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। এটি সংবিধানের 6ষ্ঠ তফসিলের একটি সাংবিধানিক সংস্থা। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বিভিন্ন স্থানে আদিবাসী কংগ্রেসের উদ্যোগেও দিবসটি পালন করা হয়। ভারতরত্ন ইন্দিরা গান্ধীজি প্রতি শ্রদ্ধা নিবেদন করে 1984 সালের এই দিনে সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আদিবাসীদের তাদের উন্নয়ন, তাদের দ্রুত বিকাশ এবং ক্ষমতায়নের জন্য যে অধিকার উনি 6ষ্ঠ তফসিল গঠন করে প্রদান করেছেন, তার জন্য সমগ্র রাজ্যবাসী তাকে শ্রদ্ধা নিবেদন করছে।
লামডিং বদরপুর পার্বত্য অংশে নিউ হারিঙ্গাজাও স্টেশনের কাছে সংস্কারের কাজ চালু থাকায় 24 ও 25 আগস্ট এই রুটের কয়েকটি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এছাড়া কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। তবে লাইন 1 ও লাইন 2 এর স্থিতিশীল হওয়ার পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লাইন 3 নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্কার কাজের জন্য 24 আগস্টের গুয়াহাটি দুব্বলছেড়া এক্সপ্রেস ও গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এবং 25 আগস্টের দুব্বলছেড়া গুয়াহাটি ও শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া 24 আগস্ট নারঙ্গী আগরতলা এক্সপ্রেস নারঙ্গী থেকে সন্ধে 6:30টায়, আগরতলা আনন্দ বিহার তেজস এক্সপ্রেস আগরতলা থেকে সন্ধ্যা 7টায় এবং শিলচর নয়াদিল্লি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস শিলচর থেকে রাত 10:10 ছাড়বে বলে জানানো হয়েছে। এছাড়া আজকের কলকাতা আগরতলা এক্সপ্রেস ট্রেনটিও পরিস্থিতি অনুযায়ী পথে নিয়ন্ত্রিত করা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ধর্মনগরে আজ অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। এর উদ্বোধন করেন বিধায়ক জহর চক্রবর্তী। অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদার, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মনোজ দেবনাথ, ডাক্তার অঙ্কিতা ভট্টাচার্য, ডাক্তার সন্দীপক রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিবিরে আগত মানুষের চক্ষু পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তীকে স্মরণীয় করে তুলতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন বলে জানান বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের কৃষক বান্ধব কর্মধারায় অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2016 সালে চালু হওয়া এই যোজনাটি 10 বছর পূর্ণ হয়েছে। ঊনকোটি জেলাতেও এই কল্যাণমুখী যোজনা বাস্তবায়ন করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। এ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ফসল বীমা করাও সুরক্ষা কবচ পাও, এই ভাবনায় ঊনকোটি জেলাতেও বর্তমানে কৃষকরা খারিফ মরশুমে আমন ধানের জন্য বীমা করছেন। আড়াইকানি পর্যন্ত মাত্র 10 টাকা এবং আড়াইকানি শস্য ক্ষেতের জন্য 100 টাকা প্রিমিয়াম দিয়ে ফসলের বীমা করছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ, পোকার আক্রমণ বা ফসল রোগের কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণের সুযোগ রয়েছে এই যোজনায়। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মরশুমে বীমার সুযোগ গ্রহণ করা যাবে। কৃষি দপ্তর থেকে ভূমিধারী কৃষক ও বর্গা চাষিদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুযোগ গ্রহণের লক্ষ্যে প্রচারাভিযান চলছে, জানালেন কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল। আমাদের দপ্তর থেকে ইতিমধ্যেই মাইকিং সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে মাইকিং করা হয়েছে এবং আমরা আমাদের যে ভিএলডব্লিউ স্টোর আছে সেই স্টোরগুলোতে আমাদের ছোট ছোট আকারে ক্যাম্প করে কৃষকদের বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্টদের সাথে নিয়ে আমরা এই পোর্টালে কৃষকদের ফসল বীমার রেজিস্ট্রেশন শুরু করেছি এবং কৃষক ভাইরা সিএসসি সেন্টারও সেই রেজিস্ট্রেশন করাতে পারবেন মাত্র 10 টাকার বিনিময়ে। প্রতি কানি আমন ধান ওনারা বীমা করাতে পারবেন এবং প্রতি হেক্টরে বীমাকৃত অর্থর পরিমাণ হচ্ছে 27,562 টাকা। অন্নদাতা কৃষকদের সশক্তিকরণের লক্ষ্যে বীজ বপনের আগে থেকে উৎপাদন পরবর্তী স্তর পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রয়েছে। এই বীমা প্রকল্প কৃষকদের জীবনে এনে দিয়েছে নিরাপত্তা এবং আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক চাপ ও ঝুঁকি কমিয়ে দিয়েছে। মেরি পলিসি মেরে হাত, এই ভাবনায় ঊনকোটি জেলার নানা স্থানে কৃষকরা ফসলের বীমা করছেন। এই শস্য বীমার সুযোগ পেয়ে খুশি কৈলাস শহরের কৃষক দিলীপ দাস, রতন দাস এবং জুনাব আলী। তারা এজন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আড়াইখানি পর্যন্ত আমরা 10 টাকা লাগে, আর বাকি আড়াইখানির পরে একটু পয়সা দিতে লাগে। তো এটা দিয়ে আমরা বিগত দিনে আমরা যে করছি 19, 20, 21 আমরা যোজনা করিয়া আমরা প্রচুর টাকা পাইছি। আমিও 19-এ প্রায় আপনার 7,000, 8,000 টাকা পাইছি। এরপরে আমরা পরের বছর আবার 5,000 টাকা পাইছি। এরপরে আবার এক বছর 9,000 টাকা পাইছি। এইভাবে আমার এলাকার প্রায় কৃষকরাই এই যোজনা করিয়া লাভবান হয়েছে। বর্তমানে যে প্রধানমন্ত্রী বীমা যোজনা, যে যোজনায় আমরা কৃষিক্ষেত করি, এই কৃষিক্ষেত্রে আড়াইখানে আমরা যে বীমাটা করি 10 টাকা দিয়া,
এই বিমার মাধ্যমে আমরা অনেকেই কৃষক উপকৃত হই এবং বন্যা যে ক্ষতিগ্রস্ত হয় আমাদের এলাকায় তার বিনিময়ে আমরা 10 টাকার বিনিময়ে অনেক টাকা পয়সা আমরা সরকারের তরফ থেকে পাই। সেই টাকা পয়সার মাধ্যমে আমরা অনেক উপকৃত থাকি এবং বিমাটা করতে আমাদের এলাকার কৃষকরা অনেক আগ্রহী থাকে। মনে করেন আগে এই যে ইন্স্যুরেন্সটা আসিল না, এখন আমরা প্রধানমন্ত্রী মনে করেন ইন্স্যুরেন্সটা ঠাইন করার একটা সুবিধা করিয়া দিছেন, তারপরে আমরা অনেক সাহায্য পাই। মোদিজির ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার হচ্ছে কৃষির উন্নতি ও কৃষকদের কল্যাণ। কম খরচে ফসলের ঝুঁকি এড়ানো ও আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণের এক উজ্জ্বল কর্মসূচি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তা বলা যেতেই পারে। 59 জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। দিগন্ত ছোঁয়া নীল জলরাশি আর সোনালী রবির কিরণ, দীঘার পাথুরে সৈকতে প্রাত্যহিক জীবনের শুভ সূচনা। দীঘার সৈকত যেন প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস। জল আর পাথরের এই চিরাচরিত মেলবন্ধন ধরা পড়ে জীবনের সহজ স্পন্দন ও মুহূর্তের নীরব সৌন্দর্য। নোনা বাতাসের সাথে মিশে থাকা এই প্রশান্তি মনকে নিয়ে যায় এক অন্য জগতে। সমুদ্রের কলতানে মুখরিত এক অপূর্ব সকালের এই দৃশ্যটি দীঘা থেকে মোবাইলে বন্দী করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার রানীর বাজারের কেপ্রাম পাড়ার বিকাশ কান্তি দেবনাথ। আপনাদের কাছেও যদি এমন কোনো ছবি বা ভিডিও থাকে তবে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9436166609-এ। সেরা ছবি বা ভিডিওটি সান্ধ্যকালীন আমাদের বাংলা এবং ককবরক সংবাদ বুলেটিনে সম্প্রচার করা হবে। FIH হকি বিশ্বকাপ সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল। পুল ইর গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। সেমিফাইনালে জায়গা করে নিতে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতেই হবে। তবে ভারতের পরবর্তী যাত্রা নির্ভর করছে চীন ও নেদারল্যান্ডসের মধ্যে খেলার ফলাফলের উপরও। চীনকে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে। চীন জয়ী হলে অস্ট্রেলিয়াকে হারিয়েও প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে ভারত। পুল ইতে নেদারল্যান্ডস ইতিমধ্যেই 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। চীনের সংগ্রহ 2 পয়েন্ট। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই পয়েন্ট 1। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ জয়ই একমাত্র লক্ষ্য ভারতের। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতীয় মহাকাশ স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে যৌথ ঘোষণাপত্র গৃহীত। ব্রু সম্প্রদায়কে আত্মনির্ভর করাই রাজ্য সরকারের লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির মোকাবেলায় তৎপর প্রশাসন, পর্যালোচনা মুখ্যমন্ত্রীর। মহিলা বিশ্বকাপ হকিতে আজ রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।